আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। সকালে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলের আরেক সদস্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে বিকেলে ঢাকায় আসবেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটি প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হবে। আগামী 16 সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আজ সারা দেশে বৃষ্টিপাত হবে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর আর নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে আরও 2টি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে অক্টোবর এবং নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত 2 দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে। এই বৃষ্টি আজকেও সারাদিন কন্টিনিউ করবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে। তবে আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং আশা করি পরশুদিন থেকে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং ড্রাই থাকার সম্ভাবনা চলে আসবে। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশের সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেটি আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার সদর, রামু, উখিয়া, চকরিয়া সহ বিভিন্ন উপজেলায় অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকায় 1 লাখের অধিক মানুষ জলমগ্ন অবস্থায় রয়েছে। এসব এলাকার গ্রামীণ সড়কগুলো ডুবে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। অপরদিকে সাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে 6টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার 7টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে 30 জন মাঝি, মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিম্নচাপের কারণে আজও মংলা বন্দরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত 2টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। টিপু, ভারী বৃষ্টিপাত হওয়ায় কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। কক্সবাজারের পরিস্থিতি আপাতত বৃষ্টি এখন যদিও নাই, তবে বৃষ্টির আবহাওয়া অফিস বৃষ্টির আশঙ্কা এখনো বলবৎ রয়েছে। বৃষ্টির আশঙ্কা করছে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে এবং পাহাড়ি ঢলে কক্সবাজারে গতকাল সন্ধ্যা থেকেই নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে আছে, বিশেষ করে চকরিয়া, বেকুয়া, সদর উপজেলা এবং উখিয়া উপজেলার বেশ কিছু এলাকা থেকে আমাদের কাছে বন্যার খবর এসেছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি রামুর গর্জনিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকা বন্যার পাহাড়ি ঢলে ডুবে গেছে। তো অপরদিকে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকালে গতকাল ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে সমিতিপাড়া থেকে। এ নিয়ে গত 2 দিনে 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এখনো যেহেতু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তাই পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসরত যারা আছে তাদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ফারজানা, আমরা জানছিলাম কক্সবাজারের সার্বিক পরিস্থিতির খবর। এখন যাব ভোলায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন।
আফজাল, নিম্নচাপের প্রভাব ভোলায় কতটা পড়েছে আমাদের জানাবেন। বৃষ্টি হচ্ছে। আমি ভোলা চরফেশনের ঢালচরে কথা বলেছি, সেখানে আমাকে কয়েকজন মাছ ব্যবসায়ীর সাথে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে গতকালকের সন্ধ্যায় 3টি ট্রলার 27-25 জন জেলে সহ 3টি ট্রলার ডুবে গেছে এবং 17 জনকে জীবিত উদ্ধার করেছে এবং একটি ট্রলার উদ্ধার হয়েছে। তবে এখন পর্যন্ত একটি ট্রলার সহ 8 জেলে নিখোঁজ রয়েছে। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি, সেখানকার জেলেরা যেটা জানিয়েছে যে প্রচন্ড সেখানে বাতাস এবং মেঘনা নদী উত্তাল কারণে নদীতে নামতে পারছে না। তবে পানি খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে নদী উত্তাল থাকাতে জেলেরা নদীতে যেতে পারছে না এবং উদ্ধার কাজ, যে জেলেরা নিখোঁজ রয়েছে সে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া আরো আমাকে যেটা জানিয়েছে যে এখানে যে মেঘনা নদীতে যে এবং তেঁতুলিয়া নদীতে যে জেলেরা রয়েছে সেই জেলেরাও নদীতে যেতে পারছে না। প্রচন্ড উত্তাল এখানকার মেঘনা নদী। এবং আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে সাধারণ মানুষের যে চলাচল সেটি ব্যাহত হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান অনেক দেরিতে খুলেছে। এবং আমি শহরে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, রাস্তাগুলো যে অলিগলিগুলো আপনার পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে, ডুবে রয়েছে পানিতে, সেখানকার জনজীবনের চলাচল ব্যাহত হচ্ছে। তো আরেকটা হচ্ছে যে আমি যে এর আগে যে ঝড় হয়েছে, পানি হয়েছে, যে পানির কারণে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত যে যদি পুনরায় পানি বৃদ্ধি পায়, কারণ আগামী 2 দিন পরেই জোর হয়েছে, তাহলে যে বেড়িবাঁধ যদি ভেঙে যায় সেক্ষেত্রে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা জানছিলাম ভোলার আবহাওয়ার সর্বশেষ খবর। ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম স্পেশাল করেসপন্ডেন্ট আছেন, সেখানে কথা বলছি শামসুল হক হায়দরির সাথে। হায়দরি, গতকাল থেকে তো বৃষ্টিপাত হচ্ছে, তো পাহাড়ের ঢালে যারা বসবাস করছেন তারা কতটা ঝুঁকিতে আছেন আর প্রশাসন কি বলছেন? হ্যাঁ ফারজানা, আমি আছি এখন চট্টগ্রামের, এটাকে বলে বাটালি পাহাড়, এবং আমি একটা পাহাড়ের চূড়ায় আছি এবং আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে আরও অনেক উঁচু পাহাড় রয়েছে এবং সেটি দৃশ্যতই অনেক ঝুঁকিপূর্ণ। তো বৃষ্টিপাত যেটা আপনি 2 দিন বলছেন, এখানে চট্টগ্রামে কিন্তু 3 দিন যাবৎ টানা বৃষ্টিপাত হচ্ছে, ভারী এবং মাঝারি বৃষ্টি গত বৃহস্পতিবার থেকে, যে কারণে আবহাওয়া দপ্তর এই ঝুঁকি, যে পাহাড় ধসের একটা ঝুঁকির কথা তারা ইতিমধ্যে সবাইকে জানিয়েছে যে সতর্কতার জন্য। যে আমি পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি, তারা আজ সকাল 9টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 229 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং এই বৃষ্টিপাতের ফলে এই পাহাড়গুলোর মাটি অনেক নরম হয়ে গেছে, যে কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি পাহাড় ধসে পড়তে পারে। এই কারণে যেসব ঝুঁকিপূর্ণ এলাকায় যেসব বসবাসকারী আছেন তাদেরকে সতর্ক করার জন্য জেলা প্রশাসন গত 2 দিন যাবৎ এখানে মাইকিং করছেন এবং তাদেরকে বলছেন যে বৃষ্টিপাত কমে যাওয়ার পরও পাহাড়ের ধসের ঝুঁকি থাকবে, আপনারা নিরাপদ স্থানে সরে যান। কারণ ইতিপূর্বে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় দুর্ঘটনা হয়েছিল 2007 সালের 11 জুন, একই দিনে 122 জন মানুষ মারা গিয়েছিলেন যে পাহাড় ধসের ঘটনায় তারা মাটি চাপা পড়ে। তো এরপরও প্রতি বছর কিছু না কিছু দুর্ঘটনা হয়ে থাকে, যে কারণে পাহাড় ধসে একটা আতঙ্কের বিষয় হয় যখন বৃষ্টিপাত শুরু হয় চট্টগ্রামে বিশেষ করে। তো এখানে যে পাহাড় ধসে বড় ঘটনাটি 2007 সালের পরে পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে এবং যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে পুনর্বাসনের কথা হয়েছিল, কিন্তু দৃশ্যত সেরকম কোনো কাজ এখনো বড় রকমের কোনো কাজ আমাদের চোখে পড়েনি। ফলে এই সংখ্যাটা বরাবর থেকেই যাচ্ছে এবং যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, আপনারা এইসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, যে কোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে, আপনারা সরে যান, কিন্তু তারা বলছে যে তাদের আসলে কোনো থাকার মতো জায়গা নেই, যে কারণে তারা এখানে যে জীবনের সংখ্যা নিয়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন এবং সরকার যদি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তাইলে তারা এখানে বসবাস করবেন না, চলে যাবেন। ফারজানা, এই হচ্ছে যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থার সর্বশেষ খবর।
আমরা জানছিলাম পাহাড়ি ঢালে ঝুঁকিপূর্ণ বসতির খবর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসের খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ভোর রাতে উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করে। পরে আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আশুলিয়া থানায় করা হত্যা চেষ্টা মামলার 4 নম্বর আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসের খান জ্যোতি। দেশের ব্যাংক ও রাজস্ব খাতকে ঠিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজস্ব ভবনে এক আলোচনা কথা জানিয়ে তিনি বলেন, এই দুই খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরকারের ঋণের বোঝা কমাতে এনবিআরকে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি খরচ কমানোর তাগিদ দেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের উপর জুলুম করে কর আদায় করতে চায় না এনবিআর। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থ আইন 2024-এ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তনগুলোর উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এই আলোচনা, যাতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তাই করের মাধ্যমে আয় বাড়াতে হবে। তবে গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে। তারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কাছে আপনারা আনছেন না, সেজন্য গুটি কতক লোকের উপর ট্যাক্সের বোঝা যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবে। অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়, একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, সামনের দিনে সংস্কারের মাধ্যমে ব্যবসা ও করদাতা বান্ধব আইন করার বিকল্প নেই। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। করদাতাদেরকে সেই স্বস্তিটুকু দিতে হবে। এছাড়া করদাতাদের জন্য ভয় ভীতি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিতে এনবিআরকে তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানাগুলো আজ খুলছে। সকালে বৃষ্টির মধ্যেই বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। গতকাল কারখানার মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম নিজ নিজ কারখানায় কাজে যোগদানের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ৮৬টি কারখানা। শনিবার শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে ঘোষণা সত্ত্বেও ৪৯টি কারখানা এখনো খোলেনি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।